আস্তে আস্তে নামারে, অনেক দামি জিনিস রয়েছে। আপনি চিন্তা করবেন না বাবু, আমরা ওসব ভালো করে গুছিয়ে নামিয়ে দিচ্ছি। এই গায়ে নতুন বুঝি? আগে তো কোনোদিন আপনারই দেখিনি। হ্যাঁ, আমি এই গ্রামে নতুন। এই তো এই বাড়িটা কম দামে পেয়ে গেলাম, তাই কিনে নিয়েছি। তা বেশ করেছেন। আমাদের কমলপুর গ্রাম কিন্তু খুব ভালো বাবু। আসলে কি বলতো, আমি হলাম গিয়ে ভবঘুরে মানুষ। এক জায়গায় আমার বেশি দিন মন টেকে না। দেখি এখানে কতদিন ভালো লাগে। আগে না করতাম, আমাদের গ্রাম অতি মনোরম জায়গা। একবার কেউ এখানে এলে আর যেতে চায় না। আপনার থাকুন, মন বসে যাবে। বেশ তো, দেখো না, ওই লোক দুটো একা এত জিনিস নামাতে পারছে না। তুমি যদি একটু হাত লাগাও, বড় উপকার হয় ভাই। তোমার যা পারিশ্রমিক আমি সব মিটিয়ে দেবো। কি যে বলেন কর্তা, আমি করে দিচ্ছি। এই বলেই নগেন তাড়াতাড়ি হাত লাগিয়ে মালগুলোকে ভিতরে নিয়ে যেতে শুরু করলো। এই নিন কর্তা, এই সব জিনিস ঘরে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? সত্যি তুমি আমার বড় উপকার করলে নগেন। এই নাও, এটা রাখো। এ বাবা, এই কি করছেন কর্তা? আপনি আমাদের গ্রামে সবে এসেছেন, আপনি আমাদের অতিথি। আমি কিছুতেই টাকা নিতে পারবো না। আরে বাবা, তা বললে কি হয়? তুমি এতক্ষণ ধরে কাজ করলে, তার বিনিময়ে কিছু নেবে না? আমার মাফ করবেন বাবু, আমি পারবো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে এই বেলা না হয় এখানে খেয়ে যাও। তা বলছি, তোমার বাড়ি কোথায় আর কি কাজ করো তুমি? আর কাজ, একটা কাজের জন্যই তো নয় ঘুরছি বাবু। বর্ষাকালে কারণ না করে জমিতে চাষের কাজ জুটে যায়, কিন্তু বাকি সময় বড্ড সমস্যা হয়। কোনোদিন একবেলা কিছু জোটে, কোনোদিন কিছুই না। আরে, এ তো না চাইতেই জল পেয়ে গেলাম। আমিও ভাবছিলাম একটা লোক পেলে মন্দ হয় না। তা তুমি আমার কাছেই কাজ করো না, আমি তোমায় বেতন দেবো। আপনি আপনি আমায় কাজে দেবেন বাবু? আমি রান্না বান্না, ঘরের কাজ, বাজার করা সব পারি, সব করে দেবো বাবু। বেশ 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 বেশ, তবে তাই হোক। একটু নিজের মতন করেই সবটা দেখে নিও, কেমন? এইভাবেই শুরু হলো নরেন্দ্র আর নগেনের প্রথম আলাপ। ধীরে ধীরে নগেন নরেন্দ্রের ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে দিল। নরেন্দ্র দিন রাত অবসর যাপন করে, বই পড়ে আর ঘুরে বেড়ায়। একদিন নরেন্দ্র খেতে বসেছে, এখন নগেনই ওর রান্না বান্না করে দেয়। কর্তা, এই খবর শুনেছেন? এই গ্রামে নাকি এক নতুন আতঙ্ক শুরু হয়েছে। পরশুদিন রাতে পুকুর পাড়ে ঘোষালদের ছোট ছেলে পেট কাটা লাশ পাওয়া গেছে, বুঝলেন? কি বলিস কি রে? কোনো হিংস্র পশুর হামলা হলো নাকি? আগে কর্তা, আমাদের গ্রামের আশেপাশে তো কোনো জঙ্গল নেই যে পশু আসবে। তাছাড়া আগে তো কখনো এমন হয়নি। এই লোকে বলছে নাকি কোনো নরখাতকের কাজ, বুঝলেন? বাবা, আমার তো শুনেই ভয় লাগছে রে। কোথাও একটু শান্তির খোঁজে এলাম, আর এখন কি সব শুনছি। তা যাদের পরিবার আছে তাদের তো আরো চিন্তা। হ্যাঁ, ওই জন্যই তো আমি ভাবনায় শেষ হয়ে যাচ্ছি কর্তা। ঘরে বউ একা থাকে সারাদিন, রাতে আমি একা ফিরি, কি জানি কখন কি হয়। তুই যখন এত দুর্ভাবনা করছিস, তখন একটা কাজ কর, তোর বউকেও বরং এখানে নিয়ে আয়। পেছনের ঘরে দুজনে থাকবি, তাহলে আর তোকেও রাতে ফিরে যেতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না। এই বউ এখানে থাকলে আমি আর শান্তি পাবো আর কি, বুঝলেন? নগেন সেদিনই তার স্ত্রী মালতীকে নিয়ে নরেন্দ্রর বাড়িতে চলে এলো। এদিকে গ্রামে মৃত্যুর খবর যেন ক্রমশ বেড়ে চলেছে। কখনো ঘোষপাড়ায়, আবার কখনো মিত্তির পাড়ায় মানুষের বীভৎস রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু কে বা কারা কেন এমন করছে সেটা কেউই বুঝতে পারছে না। মালতী, গ্রামের অবস্থা মোটেই ভালো নয়। কর্তা নিজের খেয়ালেই থাকেন, তুমি কিন্তু দরজা খুলবে না। হ্যাঁ আজে বাবা, তুমি এত চিন্তা করো না গো, আমি সতর্ক থাকবো। না, আসলে চারদিকে যা হচ্ছে কেন জানি আমার খুব আতঙ্ক হচ্ছে, বুঝলে? এই আগে তো কখনো এমনটা হয়নি। এই তুমি খগেন মিত্তিরের দেওখানে দেখেছিলে? বাবা, কি ভয়ঙ্কর! ভোলানাথ, রক্ষে করো বাবা, রক্ষে করো। নাও এবার শুয়ে পড়ো দেখি, অনেক রাত হলো তো। দূরে কোথাও একটা পেঁচার বিচ্ছিরি ডাকে
মালতীর ঘুম ভেঙে গেল। মালতী হঠাৎই খুব ক্ষীণ একটা শব্দ শুনে জানলার কাছে এগিয়ে যেতেই দেখল একটা ছায়ামূর্তি বাইরের দরজা খুলে বেরোচ্ছে। চাঁদের এক ফালি আলোয় মালতী দেখল মূর্তির সারা শরীর চাদর দিয়ে ঢাকা। অতি সন্তর্পণে নিঃশব্দে সে বাইরে বেরিয়ে গেল। কর্তাবাবু! মামা, চারিদিকে কি অন্ধকার! এখনো বাড়ি পৌঁছতে প্রায় 1 ক্রোশ পথ বাকি। এদিকে চাঁদের আলো বিশেষ নেই। ভয় যেন প্রাণ শুকিয়ে যাচ্ছে। এই রাত দুপুরে একা একা কোথায় যাচ্ছ হে? কে ওখানে? আমি এই গ্রামেরই বাসিন্দা। তোমাকে দেখে ভাবলাম দুজনে পথ চলা যাবে। ও, আপনি যেন আমার বাঁচালেন। একা একা কি যে ভয় লাগছিল। ভয় লাগছিল? কিন্তু কেন? কিছু হয়েছে বুঝি? ও, আপনি শোনেননি? গ্রামে আতঙ্ক শুরু হয়েছে। এক অজানা কেউ গ্রামের মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করেছে। ওই বাবা, সে কি ভয়ঙ্কর দৃশ্য! তার কি দরকার বলো তো এইসব করার? এ তো ভারী অন্যায়। কিছু আপনি এই গ্রামের বাসিন্দা হলেও কিছু জানেন না। তাছাড়া এত রাতে এইভাবে চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন কোথায়? এই যাচ্ছিলাম কিছু একটা সন্ধানে, কিন্তু সেটা যে এত সহজে পেয়ে যাব সেটা ভাবিনি। আপনি আপনি কে? তোর জম। চোখের নিমেষে নরেন্দ্রের হাতের ছুরিটা অসহায় লোকটার শরীরে আমূল বিঁধে গেল। লোকটার শেষ আর্তনাদের সাথে সাথেই নরেন্দ্রের মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সে নিজের হাতটা ঢুকিয়ে দিল লোকটার শরীরে। একসাথে অনেকটা রক্ত ছিটকে এসে লাগলো নরেন্দ্রের মুখে। এক ফালি চাঁদটাকেও যেন মেঘ এসে ঢেকে দিল। কথা, আপনি কি কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন? আমি রাতের বেলা? আমি আবার কোথায় যেতে যাব? কি বলছিস? কথা, আপনার জামায় রক্তের দাগ কেন? কি- কি রক্তের দাগ? হ্যাঁ, রক্তের দাগ কেন হবে? ও হ্যাঁ, তো আমি ওই বাজারে গিয়ে মাংস এনেছিলাম না, সেটারই দাগ হবে। কিন্তু বাজার তো আমি করি কর্তা, আপনি তো বাজারে যান না। তাছাড়া আপনার জুতোতেও দেখলাম রক্তের ছিটে। এই নগেন, তহসিলদারের মতন প্রশ্ন করছিস কি রে? আমি বললাম তো হয়তো রক্ত ছিটকে এসে লেগেছে। যা, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়। কি হলো? কি কথাটা কানে যাচ্ছে না নাকি? কাল রাতে মালতী আপনাকে ঘর থেকে বেরোতে দেখেছে বাবু। বিষয় জটিল হচ্ছে নরেন্দ্র। পরদিন নগেনের মরা কান্নার তীব্র শব্দে নরেন্দ্রের ঘুম ভাঙল। সে ধড়ফড় করে উঠে বাইরে বেরিয়ে দেখল স্বামী স্ত্রীতে বড় ভাব ছিল গো, কি যে সব বোনাস হয়ে গেল। আহা, মালতী বড় ভালো ছিল। কি জানি কোন দিকে আমাদের সময় ঘনিয়ে আসবে। নগেন রে, এর শান্ত বাবা, নিজেকে সামলা। কি করে শান্ত বাবা বলতে পারো? মালতী ছাড়া আমার যে কেউই নেই। বলেছিলাম ওকে আমি সাবধান থাকতে, কিন্তু ও শুনলো না। নগেন নিজেকে সামলা। তোকে এইভাবে কাঁদতে দেখলে যে মালতী মরেও শান্তি পাবে না রে। শান্ত হ বাবা, শান্ত শান্ত হ। নগেন, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। এবার একটু স্বাভাবিক জীবনে ফের। আমার জীবনটাই যে স্বাভাবিক রইল না কর্তা। মালতী যেন আমার সব হাসি খুশি নিয়ে চলে গেল। নগেন, আমার আর এখানে ভালো লাগছে না রে। এই মৃত্যু মিছিল দেখতে দেখতে আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি। এবারে আবার বেরিয়ে পড়তে হবে আমায়। তার মানে আপনি আপনি চলে যাবেন কর্তা? হ্যাঁ নগেন, আমি কালই এই গ্রাম ছেড়ে চলে যাব। আমার আর কিছু ভাল লাগছে না। তো ভাই কর্তা, আমাকে এইভাবে ফেলে যাবেন না। আমি বড় একা হয়ে গেছি। আমি আপনার সঙ্গে ঘুরে বেড়াবো, কিন্তু এখানে থাকতে পারবো না। না 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 নগেন, তা হয় না। তুই সংসারী মানুষ। তাছাড়া এই গ্রাম তোর জন্মভূমি, কর্মভূমি।
এই গ্রাম ছেড়ে তুই বাঁচবি না। আর মালতীর স্মৃতি, সেসব তো এখানেই রয়েছে। তুই এখানে থাক, ভালো থাকবি। নগেন আর কিছুই বলল না, মাথা নিচু করে রইল। নরেন্দ্র নিজের জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। সময় কাটতে থাকলো নদীর স্রোতের মতো। নগেন তখন করিমপুর গ্রামের মুখার্জি বাড়িতে কাজ করে। মুখার্জি গিন্নি এসে বললেন, নগেন, এই নগেন, এই বলি চিলেকোঠার ঘরটা ভালো করে পরিষ্কার করবি কিন্তু। কতদিনের পুরনো জিনিস পড়ে রয়েছে কে জানে। আচ্ছা, কিন্তু আমি সবটা ঝেড়ে মুটে সাফ করে দিচ্ছি। কি করে সম্ভব? এই যে করতে বাবুর ছবি, সেই এক মুখ এক রং, চেহারা যেন একরকম রয়েছে, কিন্তু মুখে বাড়িতে করতে বাবুর ছবি এলো কি করে? হ্যাঁ? না 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 না, আমাকে কোনো গিন্নিমাকে জিজ্ঞেস করতে হবে। ওমা, এর মধ্যে তো সব পরিষ্কার করা হয়ে গেল। আমি যে বললাম সবটা ভালো করে করবি। ও গিন্নিমা, আমার কাজ হয়নি। আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য ছুটে এলাম, বুঝলেন? বলছি, এটা কার ছবি? ও, এইটা এইটা তো আমাদের এই গ্রামে একবার এক ভদ্রলোক এসেছিলেন। নামটা কি যেন ছিল, মনে পড়ছে না ঠিক। এই আজ থেকে 30 বছর আগের কথা তো, তখন আমরা খুব ছোট। কি, তখন আপনি ছোট ছিলেন? কিন্তু আমি যখন করতে বাবুকে দেখেছিলাম, তার চেহারায় যে হুবহু একই রকম ছিল। কি করে সম্ভব? এই হ্যাঁ হ্যাঁ, তাপস কাকু, বুঝলি? মনে পড়েছে, তার নাম ছিল তাপস। আমাকে আর বোনকে বড় ভালোবাসতো কাকু। মিষ্টি বিস্কুট কিনে দিত। এই তখনই এই ছবিটা তোলা হয়েছিল। হ্যাঁ, তারপরে তারপর কি হলো?